আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সরকারি বেনজিরকে বাঁচাতে বিদেশে পাঠিয়ে দিয়েছে ফখরুল। 2024-25 অর্থ বছরের বাজেট অধিবেশন বসছে বুধবার। দেশের 30 জেলায় বইছে তাপপ্রবাহ, বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস। 17,000 বাংলাদেশি কর্মী পাঠানোর আবেদন প্রত্যাখ্যান মালয়েশিয়ার। 6 জুন বেনজির না এলে দুদক ধরে নেবে, তার কোনো বক্তব্য নেই। ব্রিক্সে বাংলাদেশের যোগদানে সমর্থন দেবে চীন। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু। আইডি পাবেন বিসিএস প্রার্থীরা, বারবার আবেদনের দরকার হবে না। মমতা ম্যাজিকে পশ্চিমবঙ্গে তৃণমূলের বাজিমাত, বিপাকে বিজেপি। চীনকে সবচেয়ে বিশ্বস্ত বন্ধু মনে করে পাকিস্তান, শেহবাজ শরীফ। এবং লোকসভা নির্বাচন, মোদির ভূমিধস জয়ের আশা ম্লান, চমক কংগ্রেসের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির ভয়াবহ চিত্র প্রকাশ হওয়ার পর সরকারই তাকে বাঁচাতে বিদেশে পাঠিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ফোরামে আলোচনা সভার আয়োজন করে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। মির্জা ফখরুল বলেন, সাবেক আইজিপি ও সাবেক র্যাব প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে হাজার হাজার দুর্নীতির খবর বের হচ্ছে। এমন কোনো জায়গা নেই যেখানে তিনি জায়গা জমি কেনেননি। হিন্দুদের জায়গা দখল করেছেন। সরকার তাকে বাঁচাতে গোপনে পাচার করে দিয়েছে। দুর্নীতির কারণে মার্কিন নিষেধাজ্ঞা এসেছে সাবেক সেনা প্রধানের ওপর। এই সরকার হাজার হাজার বেনজির আজিজ তৈরি করেছে, আর গোটা দেশটাকে গিলে খাচ্ছে তারা। চলতি বছরের বাজেট অধিবেশন বুধবার শুরু হচ্ছে। এদিন বিকেল 5টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন বসবে। পরদিন বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করবেন। আগামী 30 জুলাই বাজেট পাশ হতে পারে। জাতীয় সংসদের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 72 অনুচ্ছেদের দফায় প্রদত্ত ক্ষমতা বলে গত 20 মে এ অধিবেশন আহ্বান করেন। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন 2 মে শুরু হয়ে 9 মে শেষ হয়। ওই অধিবেশনে একটি বিল পাশ হয়েছে। রংপুর, দিনাজপুর, সিলেট, চাঁদপুর, নোয়াখালী, খুলনা, বাগেরহাট, যশোর ও বরিশাল জেলাসহ ঢাকা বিভাগের 13 ও রাজশাহী বিভাগের 8টি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে শিগগিরই কিছু কিছু জায়গা হতে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার 24 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বাংলাদেশের 17,000 কর্মীর মালয়েশিয়ায় পাঠানোর অনুমতি চেয়ে করা আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটি। সোমবার সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করেছিল যে তারা প্রায় 17,000 কর্মীকে কাজের ভিসায় সে দেশে প্রবেশের অনুমতি দিয়েছে। এসব শ্রমিক মালয়েশিয়ার নির্ধারিত সময়সীমা 31 মের মধ্যে সে দেশে যেতে পারেননি, ফলে তাদের কোটা বাতিল করা হয়। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ আগামী 6 জুন না এলে দুর্নীতি দমন কমিশন ধরে নেবে, তার কোনো বক্তব্য নেই। তবে তিনি চাইলে অনুসন্ধান কর্মকর্তা 15 দিন সময় দিতে পারবে বলে জানিয়েছেন দুদক কমিশনার জহুরুল হক। গত 2রা জুন জানা যায়, গত 6 মাসে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার অ্যাকাউন্ট থেকে কত টাকা তুলেছেন, সেই টাকা কোথায় নিয়েছে সে বিষয়ে খোঁজ চলছে। ভুক্তভোগীরা চাইলে তার বিরুদ্ধে দুদকে অভিযোগ এবং থানায় মামলা করতে পারবেন বলে জানিয়েছেন দুদক আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। ওই দিন তিনি গণমাধ্যমকে বলেন, আগামী 6 জুন তাকে দুদক কার্যালয়ে ডাকা হয়েছে। এর
আগে কিছুই বলা যাচ্ছে না। দুদক তাকে সুযোগ দিয়েছে, এখন এটি তার বিষয়, সেটি তিনি গ্রহণ করবেন কিনা। উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত জোট ব্রিক্সে যোগদানের জন্য বাংলাদেশের আগ্রহের প্রশংসা করেছে চীন। এ বিষয়ে বাংলাদেশের প্রতি সক্রিয় সমর্থন থাকবে বলেও আশ্বাস দিয়েছে বেইজিং। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ও চীনের মধ্যে 13তম দফার দ্বিপাক্ষিক রাজনৈতিক আলোচনায় এ আশ্বাস দেওয়া হয়। ব্রিক্স হল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ইরান, মিশর, ইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরাত নিয়ে গঠিত একটি আন্তঃসরকারি সংস্থা। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং চীনের পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার সান ওইডং আলোচনায় নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন। লোকসানের আশঙ্কায় বন্ধ রাখার 20 দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। দেশের বাজারে দেশীয় পেঁয়াজের দাম বাড়ায় আমদানি শুরু করেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার বিকেল 5টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাকে হিলি বন্দরের প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সততা বাণিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব পেঁয়াজ আমদানি করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুটি ট্রাকে 33 টন পেঁয়াজ আমদানি হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠানের C&F এজেন্ট প্রতিনিধি মাহবুব হোসেন বলেন, দেশের বাজারে হঠাৎ করে দেশীয় পেঁয়াজের কেজি 80 টাকা হওয়ায় বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। লোকসান হওয়ায় গেল 20 দিন ধরে আমদানি বন্ধ ছিল। যদি বাজারে ভারতীয় পেঁয়াজের দাম পাওয়া যায়, আমদানি অব্যবহৃত, পাশাপাশি ঈদের আগে আমদানি আরও বাড়বে। বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় আবেদনকারী চাকরি প্রার্থীদের আইডি দেওয়ার পরিকল্পনা করেছে সরকারি কর্ম কমিশন। এর মাধ্যমে প্রার্থীরা চাকরির বয়স থাকা পর্যন্ত এক আবেদনেই সব BCS এ অংশ নিতে পারবেন। 47তম BCS থেকে এই আইডি দেওয়ার পরিকল্পনা রয়েছে PSCর। আজ মঙ্গলবার এসব তথ্য জানান PSC চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন। তিনি বলেন, চাকরি প্রার্থীদের ভোগান্তি কমাতে তাদের একটি আইডি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে তারা একবারই আবেদন করবেন, কিন্তু প্রার্থীর চাকরির বয়স থাকা পর্যন্ত সব BCS এ অংশ নিতে পারবেন। বুথ ফেরত ফলাফল পুরো উল্টে দিয়ে পশ্চিমবঙ্গে বাজিমাত করতে চলেছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির দল তৃণমূল। ফলে 1.5 যুগের বেশি সময় পশ্চিমবঙ্গকে কৌশলগতভাবে কবজাগত করায় বিজেপির চেষ্টা এবারও ব্যর্থ হওয়ার পথে। গত 10 বছরে রাজ্যটিতে যত নির্বাচন হয়েছে প্রত্যেকটিতেই ভূমিধস জয়ের ঘোষণা দিয়েছিল বিজেপি। তবে ভোটের ফল প্রকাশের পর দেখা গেছে একের পর এক প্রার্থীর হেরে যাওয়ায় লক্ষ্যের ধারে কাছেও যেতে পারেনি মোদীর দল। এবারের নির্বাচনও তেমনটাই ঘটতে চলেছে। ভারতীয় নির্বাচন কমিশনের প্রকাশ করা প্রাথমিক ফলাফলে জানা গেছে, রাজ্যটির 42টি সংসদীয় আসনের 3টিরও বেশি আসনে জয়ের পথে আছে তৃণমূল। পাকিস্তান ও চীনের বন্ধুত্ব অটুট এবং দুদেশ ঝড়-ঝাপটায় একই তরিতে যাত্রা করে এবং চীন সবসময় পাকিস্তানের সবচেয়ে জরুরি সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। পাকিস্তান চীনকে সবচেয়ে বিশ্বস্ত বন্ধু মনে করে। সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের প্রধানমন্ত্রী ভবনে চীনের একাধিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ খবর দিয়ে CRI জানায়, চীনের প্রধানমন্ত্রী লি সিয়াংয়ের আমন্ত্রণে শেহবাজ শরীফ 4 থেকে 8 জুন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চীন সফর করবেন। এই প্রেক্ষাপটে শেহবাজ উক্ত মন্তব্য করে বলেন, পাকিস্তান দৃঢ়ভাবে এক চীন নীতি মেনে চলে। ভারতে 1.5 মাসেরও বেশি সময় ধরে চলা নির্বাচনী কর্মকাণ্ড শেষে এবার চলছে ভোট গণনা। বিজেপি নাকি কংগ্রেস, NDA জোট নাকি বিরোধী ইন্ডিয়া জোট লোকসভা নির্বাচনে কারা বিজয়ী হয়ে নতুন সরকার গঠন করবে, এগিয়ে চলছে সেই প্রক্রিয়া। এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ থেকে দেশটির লোকসভার 543টি আসনের নির্বাচন 7 ধাপে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোনো দল বা জোটকে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে 272টি আসনে জিততে হবে। বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন বলে পরিচিত এই প্রক্রিয়ায় প্রায় 100 কোটি মানুষ ভোটার ছিলেন, যার মধ্যে 64 কোটি 20 লাখ মানুষ ভোট দিয়েছেন বলে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।